নমস্কার বন্ধুরা, আজকে আমি পড়ছি আনন্দ বাগচির লেখা একটি ছোট গল্প, তামাক পোড়া গন্ধ। ঠিক যেন গল্পের বইয়ের পাতা থেকেই এইমাত্র ওরা লাফিয়ে নামলো। রিক্সা থেকে না, কোনো অ্যাডভেঞ্চার কাহিনীর চারটি চরিত্র। ওরা চার বন্ধু। মাথার উপরে তখন উত্তর বাংলার গনগনে বিকেল। তুলোর মেঘের উপরে রঙের খেলা সেতারের তারের মতো গম গম পড়ছে। পায়ের কাছে পুরু ঘাসের উপর ওদের মালপত্র টুকিটাকি ছড়ানো। খালি রিক্সা দুখানা এখনো চোখের আড়ালে চলে যেতে পারেনি, ঊর্ধ্বশ্বাসে ফিরে যাচ্ছে যেন। চালক দুজন থেকে থেকে ঘাড় ফিরিয়ে দেখছে। আড়ামোড়া ভেঙে হাত পায়ের সার ফেরাতে ফেরাতে মনোজ পিকলুকে জিজ্ঞেস করলো, এই বাড়িটাই তো? কোনো ভুল হয়নি চিনতে? লালু সামান্য বিরক্ত হয়ে বলল, এই নিয়ে 3 বার হলো মনু। আরে বাবা, পিকলু তো আর আমাদের মতো প্রথম আসছে না, ও দাদুর বাড়ি, ভুল করবে কেন? পিকলু বলল, স্টেশন থেকে চোখ বেঁধে দিলেও আমি তোদের ঠিক এখানে নিয়ে আসতে পারতাম। তোর বড় সন্দেহ বাতিক। মনোজ ওদের কথা শুনে খুশি হলো না, বলল, সন্দেহের কথা আসছে কেন? কিছু বললেই তোদের ওই। রিকশাওয়ালা দুটো কেমন চোরের মতো তাকাচ্ছিল, দেখলি না? তাই ভাবলাম, সেই কোন ছেলেবেলায় এসেছিস, যদি কোনোভাবে। না, আমার ঘাট হয়েছে। বড় বড় গাছে ভর্তি কম্পাউন্ডের পেছনে লাল রঙের বাংলো বাড়িটা দেখা যাচ্ছিল। নিখিল এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়েছিল, বলল, বাড়িটা কিরকম নির্জন দেখেছিস? এরকম জায়গায় 1 সপ্তাহ কাটিয়ে গেলে মনে হবে 1 মাস থেকে গেলাম। ওরা কেউ কথা বলল না। খিদে ক্লান্তিতে কথা প্রায় ফুরিয়ে এসেছে। কয়েকশো মাইল একটানা ট্রেন জার্নির পর বোধহয় এই রকমই হয়। ট্রেন থেকে নামলেও ট্রেন আর মগজ থেকে নামতে চায় না। তার দুলুনি, তার চাকার আওয়াজ যেন লেগেই থাকে। ওদের গা টলছিল। মাথার মধ্যে একখানা পুরানো রেকর্ড ঝিকঝিক ঝমাঝম করে ঘুরেই চলেছে, টের পাওয়া যাচ্ছিল। না দেখা নতুন জায়গায় কীরকম একটা গন্ধ থাকে, যা ওদের কিছু সময়ের জন্য আবিষ্ট করে রাখল। এই প্রথম ওরা একা একা এত দূরে বেড়াতে এলো। মনোজের ভাষায় ফরেনে। তা ঠিক, উত্তর কলকাতার ছেলে চলে এসেছে উত্তর বাংলার এক প্রান্তিক শহরে। মানচিত্র যাই হলুক, এটা ওদের কাছে বিদেশ ছাড়া আর কি। পিকলু ছাড়া বাকি তিনজনেরই দৌড় বলতে গেলে বেলুড়, দক্ষিণেশ্বর আর ডায়মন্ড হারবার পর্যন্ত। সত্যি তাই। আসলে হায়ার সেকেন্ডারি এমনই একটা পরীক্ষা যার পরে মানুষ রাতারাতি বড় হয়ে যায়। তাই পরীক্ষার পরে যখন সামনে তেপান্তরের মাঠের মতো ধু ধু ছুটি, তখন হঠাৎ সুযোগ এসে গেল। বাড়ির সবাই রাজি হয়ে গেলেন এক বাক্যে। অনেক দিন কোনো খবর না পেয়ে পিকলুর মা ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাই পিকলু যাচ্ছে তার দাদুকে দেখতে। দাদু মানে মায়ের এক কাকা। সিভিল সার্জন ছিলেন, রিটায়ার করে এখন পৈতৃক বাড়িতে একা থাকেন। শিকারী হিসাবে নামডাক ছিল এক সময়। সেসব গল্প পিকলুর বন্ধুরা অনেক শুনেছে। তাই প্রস্তাব আসতেই ওরা সঙ্গে জুটে গেল। দিন সাথে কাটিয়ে এলে মন্দ হয় না। মিনি বেডিং, হোমের সুটকেস আর কাঁধের ঝোলা তুলে নিয়ে ওরা এগোলো। কাঠের ফটো খুলে ভেতরে পা দিয়েই হাওয়া বদল বুঝতে পারল। দুপুরবেলা পুকুরে সাঁতার কাটতে গিয়ে যেমন চমক লাগে, স্থির থেমে থাকা জলও কীরকম গা মিলিয়ে রকমারি ঠান্ডা গরম। কম্পাউন্ডের মধ্যেও তেমনি, যেন কেমন ঠান্ডার ড্যাম্প ধরা এয়ার পকেটের মধ্যে এসে পড়েছে। মনোজ পিকলুর কানে কানে বলল, তোর দাদুর বাগানটা এয়ার কন্ডিশন করা নাকি রে? দাদুর জন্য পিকলুর মনটা কী রকম ব্যাকুল হয়ে উঠেছিল। মনোজের ঠাট্টাটা সে গায়ে মাখল না, তবে হাওয়াটা যেন স্যাঁতস্যাঁতে বন্ধ ঘরের মধ্যে আটকে থাকা,
বাসি বাসি সেও অনুভব করছিল। যত এগিয়ে যাচ্ছিল গা শিরশির ভাবটা টের পাওয়া যাচ্ছিল স্পষ্ট করে। আসলে উত্তরবঙ্গের এই অঞ্চলটা ভিজে জায়গা, কলকাতার মতো নয়। গড় বৃষ্টিপাত এখানে অনেক বেশি। গাছপালার দিকে তাকালেই সেটা টের পাওয়া যায়। মাটির অফুরন্ত রসে ওদের চেহারাই এখানে অন্যরকম। খরা রাজ্যে কি ডাঙার দেশে চেনা ভেটের মতো মস আর বহুরূপী অর্কিড, সাদা পায়রার মতো বড় বড় ফুল, ম্যাগনেলিয়া, ধুতরার ঝোপে 1-1.5 হাত লম্বা চোঙের মতো ফুল, সবই অদ্ভুত। জল, হাওয়া, মাটি সব কিছু। বারান্দায় উঠে নক করবার আগেই দরজা খুলে গেল। দাদু হাসি হাসি মুখে ওদের দিকে তাকিয়ে আছেন। বোধহয় জানলা দিয়ে আগেই দেখতে পেয়ে গিয়েছিলেন। বাংলোর ভিতরটা গোধূলির মরা আলোয় আবছায়া হয়ে আছে। চারপাশ বন্ধ, ঘষা কাচের জানলা দিয়ে আর কত আলো আসবে। তবু দাদুকে খুঁটিয়ে দেখতে অসুবিধে হচ্ছিল না। এই বছরে দাদুর মাথা চুল সব সাদা হয়ে গেছে। লম্বা ছিপছিপে চেহারাটা সামনের দিকে সামান্য ঝুঁকেছে। বাদবাকি সব ঠিক আছে। মায়ের ঠোঁটের হাসি, দিনরাত্রির কামড়ানো পাইপটা, নিভুক জলুক লাগাতার, অষ্টপ্রহর লেগেই আছে। হালকা সবুজ রং চশমার কাচের ও পিঠে দুটো ছটফটে বেআন্দাজ চোখের তারা। বা রগ থেকে কপালত্বক সরু কেঁচোর মতো তীরবিরানো শিরাটা যেমন ছিল। পাজামা গেঞ্জির ওপর সেই হাঁটু ডুবানো সাহেবি আলখাল্লা, কোমরের কাছে সিল্কের দড়ি দিয়ে বাঁধা, পায়ে চটি, মোজা, ভাঁজ করা ইংরেজি খবরের কাগজখানা হাতে নিয়ে দাদু উঠে এসেছিলেন। হেসে ফেলে বললেন, ওয়েলকাম টু ইউ দাদুস। দাদাভাই সকল স্বাগতম। ভেতরে এসো, আমি জানতাম তোমরা আসবে, তাই অপেক্ষা করছিলাম। পিকলুর গলায় অভিমান ভারী হলো। শুধু অপেক্ষা, সকলের দায়িত্ব খালাস, আর দোষ ফুরিয়ে যায় বুঝি? চিঠি লেখা তো ছেড়েই দিয়েছ। চিঠি দিলেও কোনো উত্তর দেওয়া হয় না কেন শুনি? পিকলুর দাদু ঠোঁটের কোণে যেমন হাসছিলেন তেমনি হাসতে হাসতে বললেন, দাদু ভাইয়ের আমার মেজাজ বড্ডই খারাপ হয়ে আছে। এসো সবাই, ঘরে এসো। ওরা ভেতরে ঢুকে মালপত্র নিয়ে ইতস্তত করার আগেই দাদু আঙুল দিয়ে ঘরের এক পাশ দেখিয়ে দিলেন। তারপর হঠাৎ বাঁচখাই গলায় এমন একটা হুঙ্কার দিলেন যে মনে হলো সমস্ত বাড়িটার পিলে চমকে গেল। কাঁচের জানলা দরজা ঝনঝন করে কেঁপে উঠল। সেই সঙ্গে ওরাও। নিখিল এমনিতেই শান্ত আর ভীতু টাইপের। ওর হাত থেকে সুটকেসটা পড়ে গেল। ও একেবারে অপ্রস্তুত। কাঁচুমাচু মুখে তাকিয়ে দেখল দাদু সেই আগের মতোই মুচকি হাসছেন। মাথা নেড়ে নিচু গলায় বললেন, বেটা চোর, 1 নম্বরের ফাঁকিবাজ, নিশ্চয়ই কোথাও ঘুমিয়ে পড়েছে। ওরা মুখ চাওয়াচাই করল। দাদুর হুঙ্কারের লক্ষ্য তারা নয়, হতেই পারে না, এটা আগেই বোঝা উচিত ছিল। কিন্তু কে? পিকলু তার মালপত্র নামাতে নামাতে বলল, চাকর বাকর কাউকে ডাকছেন? অনেক আগে দেখেছি, একটা নেপালি বুড়ো ছিল। এই ভূত, এই ভূতের বাচ্চা, শুনছিস? এই ডেরেল। দাদু আবার একবার গর্জন করে উঠলেন। এইবার বোঝা গেল দাদুর হুঙ্কারের তলায় একটা কৌতুকের ভাব, একটা উছলে ওঠা হাসি চাপা রয়েছে, এবং তার থেকেও স্পষ্ট বোঝা গেল ওদের পাশে কেউ এসে দাঁড়িয়েছে, ঠিক একটি দমকা হাওয়ার মতো। তার পায়ের আওয়াজ কান এড়িয়ে গেলেও নিঃশ্বাসের সাঁই সাঁই শব্দটা হেঁপো রোগীর মতো পরিষ্কার শোনা যাচ্ছে। আসলে ঘরের চাপা আলো আর ছায়ার মধ্যে ওই জোড়াকাটা পোশাক পরা লোকটা এক পলকের ধাঁধার মতো ওদের অন্যমনস্ক চোখ এড়িয়ে গিয়েছিল। সদরটা বন্ধ হয়ে যাওয়ায় ঘরের ভেতরের আলোটা এখন আর এক পর্দা কম, তবে কাজ চলে যায়। ওরা সবাই দেখল তালপাতার সেপাইয়ের মতো লোকটা হাত জোড় করে সামনের দিকে এক হাত ঝুঁকে হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।
এক মুখ দাড়ি আর পাগড়ি শুদ্ধ মাথাটা এমনভাবে গর্দান বাড়িয়ে নুইয়ে রেখেছে যে মনে হয় যে কোনো হুকুম এবং দণ্ড শিরোধার্য করতে ও প্রস্তুত। অবশ্যই হুকুম পেলেই যে ওই অত বড় মাথাটা ওই লগবগে ঘাড়ের উপর আর খাড়া হতে পারবে সেটা সন্দেহজনক। এই বিনয়ের অবতারটিকে সামনে পেয়ে গিয়ে দাদুর রাগ জল হয়ে গেল। পিকলুদের স্নান খাওয়া বিশ্রামের বন্দোবস্ত করতে বললেন। এরা আমার নিজের লোক, মনে রাখবে, কোনো রকম চালাকির চেষ্টা যেন না হয়। যাও, মালপত্রগুলো ওদের ঘরে তুলে দাও। লোকটা কোনো কথা বলল না, শুধু জবাবে আরও আধ হাত মাথা নুইয়ে চলে গেল। সেকেন্ড ৩-৪ পরে ওরা ঘাড় ফিরিয়ে দেখল লোকটা নেই, সেই সঙ্গে ওদের মালপত্রগুলো ভ্যানিশ হয়েছে। পিকলু অবাক হয়ে বলল, এই চিজটিকে আবার তুমি কোত্থেকে জোগাড় করলে দাদু? তোমার সেই আগের বুড়োটাকে তো দেখছি না। দাদু মুখভঙ্গি করে বললেন, আর বলিস না, সেটার কি যে হলো, পালালো। সে যাবার পরেই এটা এসে জুটেছে। এই মাত্র নতুন রিক্রুট বলতে পারিস। বরাবরের অভ্যাস, একা থাকতে পারি না, কি আর করি। আর এই আফিংখোর বেটাও দিনরাত্রির বাড়ির আনাচে কানাচে ঘুরঘুর করছিল। দেখে বললাম, থাক হতভাগা, থেকে যা। তুইও একা, আমিও একা। কিন্তু বুঝলে পিকলু ভাই, লোকটার স্বভাব চরিত্রের ভালো না। কেন ভালো না? একটু হাতটান আছে, সুযোগ পেলেই সরায়। দাদুর বলার ভঙ্গিতে পিকলু হেসে ফেললে, বলল, বুঝেছি, লোকটা একটু চোটটা আছে। সুযোগ পেলেই তোমার পয়সা কড়ি খাবার দাবার হাফিস করে দেয়। ওর ওরকম হ্যাংলা চেহারা দেখেই আমরা বুঝেছি। না না, সেসব না, সেসব কিছু না। লোকটা আসলে সময় করতে ওস্তাদ। সুযোগ পেলেই খানিকটা সময় বেমালুম হাতিয়ে নেবে। তা নিক, আমার তো অঢেল সময়, খরচ করার লোক নেই। তবে ওই যে বলছিলাম, আজব, চোখের পলকে কাজ করে, চোখের পলকে ঘুমোয়, একসঙ্গে কুড়ে আর চটপটে হয় বলে শুনেছ কখনো? তা হোক, অচেনা একটা লোককে এভাবে এক কথায় বাড়িতে জায়গা দেওয়া ঠিক হয়নি। শেষে কোন দিন টাকা পয়সার লোভে তোমাকে খুন করে পালাবে। তোমার বয়স হয়েছে, একা থাকো। না, কাজটা বোধহয় ভালো করনি। লালু বলল, হ্যাঁ, আজকাল তো ওরকম ঘটনা আকছার ঘটছেই, কাগজে প্রায়ই থাকে। খুন? আমাকে খুন করবে ওই বুদ্ধু ভূতটা? দাদু হা হা করে হাসলেন, মুখ থেকে পাইপ সরিয়ে। ওটা একটা পাক্কা ইডিয়েট, সেই কবিতার কেষ্টার মতো। পড়নি? ভূতের মতন চেহারা, যেমন নির্বোধ অতিঘোর, ওটা তাই। আচ্ছা ভাই, সব তোমরা জিরিয়ে নাও, পরে গল্প স্বল্প হবে। আমি এখন একটু ঘুরে আসি, যা দরকার হুকুম করে চেয়ে নেবে, কেমন? দরজার পাশ থেকে ছড়িটা তুলে নিয়ে বগলে খবরের কাগজ আর মুখে পাইপ গুঁজে দাদু বেরিয়ে গেলেন। লালু আর পিকলু আর দাঁড়ালো না, স্নান করে ফ্রেশ হয়ে নেবার জন্য ওরা ভেতরে চলে গেল। বাইরের হলঘরে তখন শুধু মনোজ আর নিখিল। নতুন জায়গার জল নিখিলের সহ্য হয় না, সে একটু সুখী টাইপের। সোফার উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। মনোজ কটাক্ষ করে বলল, তোর শুধু ওই সুযোগ পেলেই বডি ফেলে দিস, ওর সঙ্গে জমবে ভালো। যাই দেখি গে, উনি আবার ঘুমিয়ে পড়লেন কি না। নিখিল বুঝল মনোজের মতলবটা কি। ওর মোটো পেট কাতুরে খুব কমই আছে, একেবারে জল জ্যান্ত খাই খাই একটা। হেসে ফেলে বলল, হ্যাঁ যাও, তোমারও শুধু ওই। আমি একার জন্য যাচ্ছি না, মনোজ হেসে বলল। একা হতেই নিখিল প্রথম তামাকের গন্ধটা পেল। কেউ যেন তার খুব কাছে দাঁড়িয়ে পাইপ টানছে। অথচ দাদু যতক্ষণ পাইপ মুখে দাঁড়িয়েছিলেন, নিখিল গন্ধটা পায়নি। কেমন গা ছমছম করছিল। তাড়াতাড়ি উঠে বসল। রাগ হলো মনোজের উপর। খিদে সকলেরই পেয়েছে, তা বলে তোর মতো কেউ ছটফট করে বেড়াচ্ছে না। এমন সময় মনোজ ফিরে এলো।
চোখ মুখের চেহারা কেমন উদ্ভ্রান্ত। নিখিলের পাশে ধপ করে বসে পড়ে বলল, যা বাবা, এটা বাংলো বাড়ি না গোলক দাদা? কেন, কি হলো? বাফ, কটা ঘর রে এ বাড়িতে? অত আর ৩-৪খানা হবে। কেন বলতো? বড় করে একটা নিঃশ্বাস ফেলে মনোজ বলে, তাই তো হওয়ার কথা। আমি তো সেই রকমই ভেবেছিলাম, কিন্তু কিচেন খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেললাম। যত এগোই দেখি দরজা আর ঘর, দরজা আর ঘর। ঘরের শেষ নেই, দরজারও না। এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বেরোনো। বড় বড় আয়নাগুলো এই দরজাগুলোর ছায়া পড়ে আরো গোলমেলে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এক সময় টের পেলাম ঘুরে ঘুরে শুধু একটা ঘরের মধ্যেই প্রতিবার এসে দাঁড়াচ্ছি। মাথাটা কিরকম ঘুরে যেতেই ফিরে এলাম, অথচ লোকটা খুব কাছেই কোথাও ছিল। থেকে থেকে আমি ডিম ভাজার ইন্ডিমেট গন্ধটা পাচ্ছিলাম। নিখিল বলল, আমি জানতাম এরকম হবে। কি হবে? তোর মাথার গোলমাল। কেন? সন্দেহের বসে মাথায় হাত বুলোতে বুলোতে মনোজ জিজ্ঞেস করে, 2 দিন চান করিসনি, তার উপর এত মাইল ট্রেন জার্নি, তার উপর খিদের মুখে ডিম ভাজার গন্ধ। এতে ভালো মানুষ কেন না পাগল হয়ে যাবে? তা তুই, তোর তো একটু আছেই। নেই? মনোজ উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মুখ খুলেও থেমে গেল। হাতের প্রকাণ্ড ট্রে, তাতে অমলেট, কাজু আর কফি। 4 জনের জন্যই এনেছে। বর্তমান অবস্থায় লোভনীয়। লোকটা চোখ তুলে বোধহয় আর 2জনকে খুঁজল। মনোজের তর সইছিল না। সে বলল, রেখে যাও, ওরা 4 জন চান করতে গেছে, এই এলো বলে। লোকটা সেন্টার টেবিলের ওপরে কাপ আর প্লেটগুলো নিঃশব্দে নামালো। তারপর খালি ট্রেটা নিয়ে গজগজ করতে করতে চলে গেল। যেমন এসেছিল তেমনি, যেন সুতোয় ঝুলানো তালপাতার সেপাই। পায়ে কোনো শব্দ নেই। মহাজাতি সদনে একবার পুতুল নাচ দেখেছিল, মনে পড়ল নিখিলের। লোকটা কি বলতে বলতে গেল রে? মনোজ শুধোলো, ভালো শুনতে পেলাম না। অসন্তুষ্ট হয়েছে বোঝাই যায়। এক টুকরো কথা শুধু কানে এলো। ভূতের ব্যাগার খেটে খেটে নাকি যেন বলছিল। নিশ্চয়ই পিকলুর দাদুকে মিন করে। তা ভাই, সবসময় ওরকম সম্বোধন শুনলে কে আর খুশি হয়? চান টান বুঝলি পরে হবে খন। মনোজ আর মুহূর্ত বিলম্ব না করে তার ডিশের উপর ঝুঁকে পড়ল। নিখিল জবাবে কি যেন বলল, সে কথা তার কানে ঢুকলো না। দেওয়ালে একটা বারশিঙ্গা হরিণের মুন্ডু দেওয়ালগিরির আলোয় মায়াময় দেখাচ্ছিল। মনে হচ্ছিল শিঙের ডালপালার মধ্যে বনের জ্যোৎস্না আটকে আছে। জল জল চোখে প্রাণীটা যেন থমকে দাঁড়িয়ে বাতাসের ঘ্রাণ নিচ্ছে। শুকনো ডাল কারো অসাবধান হাতে নিচে পড়ে কচি ছেলের আঙুল মটকানোর মতো শব্দ হয়েছে বোধ হয়। এক বিন্দু অরণ্যের গোপন সংকেত। মৃত্যুর নিশ্চিত আশঙ্কায় উৎকর্ণ হয়ে থেমে আছে বারশিঙ্গা। সকলকে চমকে দিয়ে নিখিলই প্রথম কথা বলল, ভূত কি সত্যিই আছে? ঘরজোড়া ঢালাও বিছানায় শুয়ে রাতের খাবারের ডাকের জন্য অপেক্ষা করছিল ওরা। কেউ ঘুমোয়নি। সারাদিনের ক্লান্তিতে কেমন একটা নিঝুম ভাব এসেছিল শরীরে, তাই কেউ কথা বলছিল না। আধভোজা চোখ থেকে থেকে তন্দ্রার বুড়ি ছুটে গিয়ে ফিরে আসছিল ছিঁড়া খোঁড়া চিন্তার জালের মধ্যে। লালু কয়েক সেকেন্ড পরে উত্তর দিল, এই বিজ্ঞানের যুগে মানুষ যখন মহাশূন্যের পর্দা সরিয়ে গ্রহে গ্রহে উঁকি মেরে বেড়াচ্ছে, তখন এই ধরনের কুসংস্কার ভাবাই যায় না। এটা আমাদের দেশেই সম্ভব, যেখানে বাটি চালান আর জেট প্লেন চালান সমান তালে চলছে। আরে বাবা, তাবিজ কবজ আর ভূত প্রেতের দিন 50 বছর আগেই শেষ হয়ে গেছে। মনোজ দুর্বল গলায় প্রতিবাদ করল, তাহলে কি তুই বলতে চাস প্ল্যানচেট ব্যাপারটা বাজে কথা? পিকলু বলল, আমি এমন সব অলৌকিক গল্প শুনেছি যা অবিশ্বাস করা শক্ত। যাদের মুখে শুনেছি তারা মিথ্যে কথা বলার লোক না। লালু জোর গলায় বলল, ওসব গপ্প।
মন যখন দুর্বল হয় তখন জল পড়া আর তেল পড়াতেও বিশ্বাস হয়। আমি প্রুফ চাই। কেউ প্রমাণ দিতে পেরেছে আজ পর্যন্ত? নিখিল আবার সবাইকে চমকে দিয়ে বলল, ভূত আছে, আমি তার গন্ধ পেয়েছি, এখনো পাচ্ছি। লালু ঘর কাঁপিয়ে হেসে উঠল। তাই বল, নিখিল আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। ভূতের গায়ে কিরকম গন্ধ নিখিল? নিখিল কিছু বলার আগেই হঠাৎ দপ করে ঘরের আলোটা নিভে গেল। যেন আলো নয়, তাদের তর্কটাই উত্তেজনার চূড়ায় উঠতে পা হড়কালো। দেওয়ালে তেলের বাতি দিব্যি জ্বলছিল, একটা দমকা হাওয়া না, তেল ফুরোনোর ওয়ার্নিং না, ঠিক বিজলি বাতি চলে যাওয়ার মতো চোখের পলকে আলো গেল। শুধু এই ঘর নয়, সমস্ত বাড়িটাই বুঝি ঘুটঘুটটি অন্ধকারে ডুবে গেল। আর সঙ্গে সঙ্গে নাকি সেই গন্ধটা, সেই সুঘ্রাণ তামাক পোড়ার গন্ধ, যেন এক হাত তফাতে দাঁড়িয়ে কেউ পাইপ টানছে। আর এবার কেবল নিখিল নয়, চার বন্ধুই একসঙ্গে চমকে উঠল। আর ওদের মনের মধ্যে সেই চমক ছুঁয়ে কেউ যেন ঘরের মধ্যে হা হা করে হেসে উঠল। কেউ নয়, দাদু। এ গলা সকলেরই চেনা। গন্ধটা এই রকম, তা না? অনিখিল। দাদু নাটুকে গলায় লালুর মুহূর্তের আগের কথাটা নকল করে যেন ফিরিয়ে দিলেন। পিকলু চেঁচিয়ে উঠল, ভারী অন্যায়। তুমি কিন্তু আমাদের ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলে দাদু। কিসের ভয়? ভূতের, মনোজ বলল। কখন ফিরলেন? এই তো। দরজার ফ্রেমের মধ্যে দাদুর চেহারাটা একটা অন্ধকার আউটলাইনে ফুটে উঠল। আসলে চোখ সয়ে গেলে চারপাশের অন্ধকার যেমন কিছুটা জ্যালজ্যালে হয়ে যায়, খোলা দরজার কাজটা সেই রকম। তোমাদের গৃহযুদ্ধের কোলাহল শুনে এলাম, তা আলোটা নেবালো কে? ওরা সবাই বিছানার উপর উঠে বসল। লালু যেন মনোজ আর নিখিলকে খোঁচা মেরে কথাটা বলল। ভূতে। মেঝেতে বার কয়েক ঠক ঠক শব্দ হলো। ছড়ি ঠুকে ঠুকে বিছানা আন্দাজ করে দাদু এগিয়ে এলেন। মনে হলো ওদের থেকে খানিকটা তফাতে বিছানার উপর বসে পড়লেন। কিন্তু তুমি তো ভূতে বিশ্বাস করো না? না, করি না। লালু কিঞ্চিৎ গর্বের সঙ্গেই জবাব দিল। যা চোখে দেখা যায় না, আমার কাছে তার অস্তিত্বই নেই। লালুর কথা শুনে দাদু হেসে উঠলেন শব্দ করে। আমাকেও তো এখন দেখতে পাচ্ছ না, তাহলে? এরকম একটা যুক্তি দেখানো হবে লালু যেন জানত। তাই বিছানার পাশ থেকে টর্চ লাইটটা নিয়ে সে তৈরি হয়েই ছিল। আলো জেলেই সে বলে উঠল, কেন, এই তো আপনি। লালুর শেষ কথাটা টর্চের উজ্জ্বল আলোয় একটা আর্তনাদের মতো মোচড় খেয়ে খেয়ে থেমে গেল। বিছানার এক পাশে দাদুর ছড়ি আর ভাঁজ করা খবরের কাগজখানা শুধু পড়ে রয়েছে। দাদু নেই। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।